হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকের বিষয় হচ্ছে ক্লাস 9-এর পরিমাপ, এই চ্যাপ্টারের 6 পার্ট। এই পার্টে আমরা বস্তুর আয়তন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এর আগে 5টি ভিডিওর মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। সকলে মন দিয়ে শুনবে, আশা করি সকলে বুঝতে পারবে। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে, যে বস্তুর আয়তন। বস্তুর আয়তনটা কি? যে কোনো বস্তু যতটা স্থান দখল করে থাকে তার পরিমাপকেই বস্তুটির আয়তন বলে। অর্থাৎ কোনো একটা বস্তু যতটা স্থান দখল করে থাকবে সেটাই ওই বস্তুটির আয়তন। ধরো তোমার পাশে একটা বই আছে, সেই বইটা যতটা স্থান দখল করে আছে তার যে পরিমাপ, সেই পরিমাপটাই হলো ওই বস্তুটির আয়তন। তাহলে বস্তুর আয়তন কি? যে কোনো বস্তু যতটা স্থান দখল করে থাকে তার পরিমাপকেই আমরা ওই বস্তুর আয়তন বলবো। এরপর রয়েছে বস্তুর আয়তনের একক। বস্তুর আয়তনের একক কি? যে আয়তনের একক হলো লিটার। এই লিটারটা কোনো এসআই একক নয় বা সিজিএস একক নয়। এসআই পদ্ধতিতে আমাদের আয়তনের একক হচ্ছে হলো ঘনমিটার, আর সিজিএস পদ্ধতিতে আয়তনের একক হচ্ছে হলো ঘন সেন্টিমিটার। কিন্তু লিটার কি? যে তরল পদার্থের আয়তন পরিমাপের একটা একক হচ্ছে হলো লিটার। এটা কোনো সিজিএস বা এসআই একক নয়। আর 1 ঘনমিটার ইজিক্যাল টু 1000 লিটারের সমান, এই বিষয়গুলো মনে রাখবে। আর 1 লিটার মানে হচ্ছে 1000 সিসি, অর্থাৎ ঘন সেন্টিমিটার। সিসি মানে কি? সিসি মানে হচ্ছে ঘন সেন্টিমিটার। তাহলে 1 লিটার ইজিক্যাল টু যদি বলে কত সেন্টিমিটার, যে 1 লিটার ইজিক্যাল টু 1000 সিসি। বোঝা গেল? আর লিটার কাকে বলে? যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের যে আয়তন, সেই আয়তনকে আমরা 1 লিটার বলবো। তাহলে 1 লিটার কি জিনিস? 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের যে আয়তন, তাকেই আমরা 1 লিটার বলবো। এরপর রয়েছে আয়তন মাপক চোঙ। আয়তন মাপক চোঙটা কি? যে তরল পদার্থের আয়তন মাপার জন্য সুষম প্রস্থচ্ছেদযুক্ত শক্ত কাচের তৈরি যে পাত্র ব্যবহার করা হয় তাকে আয়তন মাপক চোঙ বা মাপনী চোঙ বলে। তাহলে আয়তন মাপক চোঙ বা মাপনী চোঙটা কি? যে কোনো তরল পদার্থের যখন আমরা আয়তন পরিমাপ করব, সেই আয়তন পরিমাপ করার জন্য সুষম প্রস্থচ্ছেদযুক্ত শক্ত কাচের তৈরি যে পাত্র আমরা ব্যবহার করি তাকে আমরা আয়তন মাপক চোঙ বা মাপনী চোঙ বলবো। বোঝা গেল? এরপর রয়েছে আয়তন মাপক চোঙের সাহায্যে তরল পদার্থের আয়তন নির্ণয়। আয়তন মাপক চোঙের সাহায্যে আমরা তরল পদার্থের আয়তন কিভাবে নির্ণয় করব দেখো। আয়তন মাপক চোঙের সাহায্যে কিছু পরিমাণ তরল পদার্থের আয়তন নির্ণয় করা হয়। এটি একটি সমবেশের লম্বা কাচের চোঙ। তাহলে আয়তন মাপের চোঙটা এই যে দেখো চিত্রের মধ্যেই আছে, এটা একটা হলো আয়তন মাপক চোঙ। অর্থাৎ আয়তন মাপক চোঙের সাহায্যে কিছু পরিমাণ তরল পদার্থের আয়তন নির্ণয় করা হয়। এটি একটি সমবেশের লম্বা কাচের চোঙ। এর বাইরের গায়ে নিচের দিক থেকে উপরের দিকে, এই দেখো এখানে 0, 10, 20, 30, 40 এভাবে দেখা আছে। অর্থাৎ নিচের দিক থেকে উপরের দিকে ঘন সেন্টিমিটার বা যেটাকে আমরা কিউবিক সেন্টিমিটার বা সিসি বা সেমিকিউবিক বলি, এবং তার ভগ্নাংশে দাগ কাটা থাকে। প্রথমে আয়তন মাপক চোঙটিকে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। এবার যে তরল পদার্থের আয়তন মাপতে হবে তার সবটুকু ওই চোঙে ধীরে ধীরে ঢালা হয়। এই যে চোঙটা আছে, যে তরল পদার্থের আয়তন আমরা পরিমাপ করব, সেই তরল পদার্থকে চোঙটার মধ্যে ধীরে ধীরে আমরা ঢালবো। তাহলে মাপনী চোঙটিকে স্থির অবস্থায় খাড়াভাবে রেখে, অর্থাৎ এই চোঙটিকে স্থির অবস্থায় খাড়াভাবে রেখে তরলের উপরিতল সামান্য যদি অবতল হয়, অর্থাৎ জল, তাহলে তাদের ক্ষেত্রে অবতল পৃষ্ঠের নিচের তলের, এবং যেসব তরলের উপরিতল উত্তল হয়, অর্থাৎ যেমন পারদ, তাদের ক্ষেত্রে উত্তল পৃষ্ঠের সবচেয়ে উপরের তলের পাট নিতে হয়। লম্বন ভুন যেন না হয় সেই দিকে পাট নেওয়ার সময় খেয়াল রাখতে হবে। আর যে পাটটা আমরা পাবো, ওই পাটটাই হলো তরলের আয়তন। অর্থাৎ তরল পদার্থের যখন আমরা আয়তন পরিমাপ করব মাপনী চোঙের সাহায্যে, তখন এভাবে লম্বভাবে দেখতে হবে। অর্থাৎ লম্বন ভুন যাতে আমাদের না হয় সেই দিকটাও খেয়াল রাখতে হবে। তাহলে এভাবেই আমরা কোনো তরল পদার্থের আয়তন মাপনী চোঙের সাহায্যে নির্ণয় করব। বোঝা গেল? এরপর রয়েছে সতর্কতা। অর্থাৎ মাপনী চোঙের সাহায্যে যখন আমরা তরল পদার্থের আয়তন পরিমাপ করব, তখন আমাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে দেখো কি কি রয়েছে। প্রথমে মাপনী চোঙটিকে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। 2 নম্বর, চোঙের মধ্যে তরল ঢালার সময় চোঙের বাইরে কোনো তরল যেন ছিটকে না পড়ে। 3 নম্বর, যে তরলের মধ্যে চোঙের গায়ে যেন কোনো বুদবুদ আটকে না থাকে, তাহলে খুব পাটটা যে আমরা পাবো মাপনী চোঙে সেটা সঠিক পাবো না। 4 নম্বর, পাট নেওয়ার সময় যেন লম্বন ভুল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ লম্বন ভুল হলে আমরা পাটটা সঠিক পাবো না, তাহলে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এই সমস্ত সতর্কতাগুলো অবলম্বন করতে হবে। বোঝা গেল? এরপর রয়েছে অনিয়মিত আকারের কঠিন বস্তুখণ্ডের আয়তন নির্ণয়। অর্থাৎ একটা মাপনী চোঙের সাহায্যে আমরা কিভাবে অনিয়মিত আকারের কঠিন বস্তুর আয়তন নির্ণয় করব। তোমরা দেখো দুটো ছবি এখানে দেখা যাচ্ছে। তাহলে এই ছবিটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে মাপনী চোঙের মধ্যে এই যে একই পর্যন্ত আমাদের তরল আছে। তাহলে এখন আমরা একটা অনিয়মিত আকারের কঠিন বস্তুর আয়তন কিভাবে নির্ণয় করব দেখো। অর্থাৎ ফার্স্ট পাত্রের মধ্যে মাপনী চোঙে এই পর্যন্ত তরল আছে। তাহলে এখন সেকেন্ড পাত্রে দেখো, প্রথম পাত্রের চেয়ে তরলের উচ্চতাটা কিছুটা বেড়েছে। অর্থাৎ এই উচ্চতাটা কেন বেড়েছে? যে এই সেকেন্ড পাত্রের মধ্যে এই অনিয়মিত আকারের বস্তুখণ্ডটা দেওয়ার ফলে তরলের উচ্চতা
এই পর্যন্ত বেড়েছে। তাহলে আগে ছিল এ পর্যন্ত, পরে দেখা গেল উচ্চতাটা বেড়ে বি হয়েছে, অর্থাৎ কিছুটা উচ্চতা বৃদ্ধি পেয়েছে। কেন হয়েছে? যে এই কঠিন বস্তুটা তরল পদার্থের মধ্যে ডোবানোর ফলেই তরলের উচ্চতাটা বেড়েছে। অর্থাৎ যে উচ্চতাটা বেড়েছে, অর্থাৎ প্রথম পাত্রে ছিল এ, পরবর্তী পাত্রে উচ্চতা বেড়ে হলো বি, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত যে উচ্চতাটা বৃদ্ধি পেল, ওইটুক জলের যে আয়তন, সেই আয়তনটাই হলো সেই কঠিন অনিয়মিত আকারের বস্তুর আয়তন। বোঝা গেল? তাহলে কঠিন অনিয়মিত আকারের বস্তুর আয়তন আমরা কীভাবে নির্ণয় করব? অর্থাৎ একটা পাত্রের মধ্যে আমরা জল নেব, সেই পাত্রটা আমরা নেব, তাহলে এরপর অনিয়মিত আকারের পাত্রের খণ্ড সেই জলের মধ্যে দেব, তাহলে সেই পাত্রের খণ্ডটা দেওয়ার ফলে সেই জলের উচ্চতাটা কিছুটা বৃদ্ধি পাবে। তাহলে যতটুকু উচ্চতা বৃদ্ধি পেল, সেই জলের যে আয়তন, সেই আয়তনটাই হলো সেই কঠিন অনিয়মিত আকারের বস্তুর আয়তন। বোঝা গেল? এভাবে আমরা অনিয়মিত আকারের কঠিন বস্তুখণ্ডের আয়তন মাপনী চোঙের সাহায্যে নির্ণয় করব। এরপর রয়েছে সতর্কতা, অর্থাৎ অনিয়মিত আকারের কঠিন বস্তুখণ্ডের আয়তন নির্ণয় করার সময় আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। দেখো, ফার্স্ট কি বলেছে, যে এমন তরল নিতে হবে যেন কঠিন বস্তুটি তরলে না বসে, অর্থাৎ যে তরলটা আমরা নেব সেই তরলের মধ্যে যে কঠিন বস্তুটির আমরা আয়তন নির্ণয় করবো সেটা যেন না বসে, আর যেন দ্রবীভূত না হয়, অর্থাৎ সেই কঠিন বস্তুটা যেন তরলের মধ্যে দ্রবীভূত না হয়ে যায়, আর এবং কোনো রাসায়নিক বিক্রিয়া না করে, সেই দিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ উদাহরণ যেমন দিয়েছে যে তুরতে, ফটকিরি বা চুনের আয়তন নির্ণয়ের সময় আয়তন মাপক চোঙে জলের পরিবর্তে কেরোসিন তেল ব্যবহার করা যেতে পারে, কারণ এই সমস্ত জিনিস জলের সাথে বিক্রিয়া করে। 2, যে কঠিন বস্তুটিকে তরলের মধ্যে ধীরে ধীরে ডোবাতে হবে যেন তরল বাইরে ছিটকে না পড়ে। 3, যে ডুবে থাকার সময় বস্তুটির গায়ে বাতাসের বুদবুদ যেন না লেগে থাকে। 4, যে বস্তুটিকে তরলে না ডোবালে কোনো ভারী নিমজ্জকের সাহায্যে বস্তুটিকে তরলে ডোবাতে হবে। সেক্ষেত্রে নিমজ্জকের আয়তন আলাদাভাবে নির্ণয় করে বস্তুসহ নিমজ্জকের আয়তন থেকে নিমজ্জকের আয়তনটি বাদ দিলেই বস্তুটির আয়তন জানা যাবে। 5 নম্বর রয়েছে যে কঠিন বস্তুটিকে বাঁধার জন্য যে সুতো ব্যবহার করা হয় তাতে মোম লাগিয়ে দিতে হবে, এর ফলে সুতো জল শোষণ করতে পারবে না, সেদিকেও খেয়াল রাখতে হবে। 6 নম্বর পয়েন্ট বলেছে যে পাট নেওয়ার সময় লম্বন ভুল এড়াতে হবে, অর্থাৎ আমাদের লম্বন ভুলও যেন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। অর্থাৎ কোনো কঠিন অনিয়মিত আকারের বস্তুর আয়তন মাপনী চোঙের সাহায্যে নির্ণয় করার ক্ষেত্রে এই সমস্ত সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। বোঝা গেল? এরপর রয়েছে স্বল্প এবং অধিক তরলের আয়তন পরিমাপক চোঙ। যে কম পরিমাণ তরল আয়তন পরিমাপের জন্য আমরা অল্প ব্যাসের অর্থাৎ সরু মাপনী চোঙ ব্যবহার করতে হবে, আর বেশি পরিমাণ তরলের আয়তন পরিমাপের জন্য বেশি ব্যাসের অর্থাৎ মোটা মাপনী চোঙ ব্যবহার করতে হবে। আর উভয় ক্ষেত্রেই দেখতে হবে তরল যেন মাপনী চোঙের প্রায় মাঝখান বরাবর ওঠে। তাহলে স্বল্প অধিক পরিমাণ তরলের আয়তন মাপনী চোঙ কি? যে কম পরিমাণ তরলের আয়তন পরিমাপের জন্য আমাদের সরু অর্থাৎ অল্প ব্যাসের মাপনী চোঙ ব্যবহার করতে হবে, এবং বেশি পরিমাণ তরলের আয়তন পরিমাপের জন্য বেশি ব্যাসের অর্থাৎ মোটা মাপনী চোঙ ব্যবহার করতে হবে। বোঝা গেল? আজকে আমরা পরিমাপ এই চ্যাপ্টারের বস্তুর আয়তন সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। তো আজকে এ পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। তোমরা সকলে ভিডিওটা শেয়ার করে দিবে তোমাদের বন্ধুদের মধ্যে, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। সবাই ভালো থেকো, টাটা।